আসসালামু আলাইকুম, শুভেচ্ছা প্রিয় দর্শক। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যুক্ত হয়েছেন চ্যানেল আয়ের পর্দায় দেখছেন সালাম স্ট্রেট কাট। স্বাগত জানাচ্ছি আমি দীপ্তি চৌধুরী। আমার সঙ্গে আজকে রয়েছেন তরুণ রাজনীতিবিদ, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, আপনাকে শুভেচ্ছা। কেমন আছেন? জি, ভালো আছি। নির্বাচনের প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ ভালো চলছে। এটা তো একটা খুবই হেকটিক ব্যাপার, আর আমরা যেহেতু নতুন প্রার্থী, নতুন রাজনীতিবিদ, আমাদের জন্য ব্যাপারটা আরও কঠিন, কারণ বিদ্যমান বাস্তবতা তো খুব একটা চেঞ্জ হয় নাই। ফলে এখন যেভাবে ইলেকশনটা হয়, এটার যে একটা বিশাল কর্মযজ্ঞ আছে, সেটার সাথে কোপ আপ করতে এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা, তাদের অভিজ্ঞতা, একদিক থেকে তারা অভিজ্ঞ, অন্য দিক থেকে তাদের হিউজ সাংগঠনিক নেটওয়ার্ক, এইগুলোর সাথে কোপ আপ করে প্রতিদিন। আপনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, মানে এনসিপির জন্য সামগ্রিকভাবে যদি বলেন? এনসিপির জন্য চ্যালেঞ্জ হচ্ছে দুটো। একটা আমি মনে করি যে টাকার যে একটা কারি টাকা ঢালবে অন্যান্য প্রার্থীরা, এই দিক থেকে এনসিপি এখানে একটা ঘাটতি থাকবে। মানে আপনাদের টাকা কম? হ্যাঁ, মানে এই যে কোটি কোটি টাকার যে ব্যাপার, এটা কিভাবে, আমরা যতই বলি যে একটা তো ইলেকশন কমিশন কর্তৃক একটা সিলিং আছে, কিন্তু সেটা তো আমরা সবাই জানি যে ব্যাপারটা ওখানে থাকে না। এটা একটা হলো পেশি শক্তি। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু দুই বড় দলের আপনার পাল্টাপাল্টি, ধাওয়া পাল্টা ধাওয়া, কিন্তু ধরুন এই জিনিসগুলো তো আগের নির্বাচন, মানে বিগত নির্বাচনগুলোতে আমরা দেখেছি, কিন্তু এত রক্তের পরে যে নির্বাচনটা আসবে সেটা তো আমরা চেয়েছিলাম যে পেশি শক্তি কিংবা অর্থের শক্তির বাইরে গিয়ে শুধুমাত্র জনগণের মতামত আসার জন্য। সেটা করার জন্য কি আপনার মনে হয় যে এখনো গ্রাউন্ড প্রস্তুত না? মানে আমরা চেয়েছি অনেক কিছু। আমরা তো, এবং এটাও চাই নাই যে এরকম গণ অভ্যুত্থানের পরে একজন জুলাই যোদ্ধা তিনি ইলেকশন ক্যাম্পেইনে নেমে গুলিবিদ্ধ হবেন, সেটা তো আমরা চাই নাই, কিন্তু হচ্ছে, এটা হলো বাস্তবতা। একইভাবে আমরা চেয়েছি যে লেভেল প্লেইং ফিল্ড থাকবে এবং সেখানে আসলে টাকাটা মুখ্য ব্যাপার হবে না, প্রার্থীর যোগ্যতা, প্রার্থী জনগণের জন্য কি করতে পারবে, এসব মুখ্য ব্যাপার হবে। কিন্তু সেটা না, এখনও পেশি শক্তির দোর্দণ্ড প্রতাপ আছে, এখনও টাকার একটা ইনফ্লুয়েন্স আছে। এই পুরনো এই ধাঁচের রাজনীতির সাথে নতুন রাজনীতির একটা ক্ল্যাশ কিন্তু করে আগাতে হচ্ছে, কনফ্লিক্ট করে আগাতে হচ্ছে। সেখানে অল্প সময়ের মধ্যে আমাদের অনেকে সমীহ জাগানোর মতো অবস্থান তৈরি করেছেন উইদাউট এনি সর্ট অফ মানি, এবং খুব বেশি লোকবল ছাড়াই কিন্তু তারা মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছেন। আমাদের দলের বেশ কয়েকজন উদাহরণ এরকম দিতে পারবো যারা এটা ভালো করছেন। ফলে এটা থাকবে, কিন্তু এর মধ্যেও আবার আপনাকে যদি ব্যাপারটা এমন হতো যে সময়টা 5 বছর, আপনি 5 বছরের মধ্যে অনেক কিছু বদলাবে, মানুষের কাছে আপনি যেতে পারবেন, এইসব যদি হতো তাহলে ঠিক থাকতো। কিন্তু ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। মানে আইনগতভাবে কিংবা বলেন যে শক্ত হাতে তো হালটা ধরতে হবে, এটা সরকার বলেন, নির্বাচন কমিশন বলেন, রাষ্ট্র ব্যবস্থার বলেন, তারা কি আসলে করছেন কিনা বা ওই যে অবস্থায় আছেন কিনা? এখনো পর্যন্ত কনভিন্সিং না তাদের যে স্টেপসগুলো, এটা এখনো পর্যন্ত যে কনভিন্সিং সেটা বলা যাবে না, সামনে আরও বোঝা যাবে, কারণ তফসিল হওয়ার পরে এখনো কিন্তু নির্বাচনী ক্যাম্পেইনটা অফিসিয়ালি শুরু হয়নি। প্রার্থীরা যাচ্ছেন, মানুষের সাথে নানাভাবে কথা বলছেন, সেটা অনানুষ্ঠানিক, কিন্তু আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা যেটাকে বলে, এটা শুরু হলে তখন বোঝা যাবে যে আসলে বিভিন্ন যে অনিয়ম ঘটবে, বিভিন্ন জায়গায় অনেক প্রার্থীরা ঝামেলার মধ্যে পড়বেন অন্য প্রার্থীদের সমর্থকদের দ্বারা, সেক্ষেত্রে আসলে প্রশাসন শক্ত ভূমিকা নিতে পারবে কি না, এটা তখন বোঝা যাবে। এখনও পর্যন্ত যে বিভিন্ন জায়গায় যে ঘটনা, সেটা আসলে খুব বেশি হোপফুল হওয়ার মতো না, কারণ অনেক জায়গায় হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটছে। এবং সবচেয়ে যেটা অ্যালার্মিং সেটা হচ্ছে যে যারা শীর্ষ সন্ত্রাসী, যাদের হাতে অস্ত্র আছে, অবৈধ অস্ত্র আছে, এরা কিন্তু প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ফলে এটা একটা মানুষকে ইন্টিমিডেট করছে, মানুষকে এটা ভীত করছে। তো আমাদের এইবারের সরকারের কিন্তু একটা বিগেস্ট চ্যালেঞ্জ, প্রধান উপদেষ্টা বারবার যখন বলেন যে শ্রেষ্ঠ নির্বাচন করবেন, ঐতিহাসিক নির্বাচন করবেন, এখন এটা করার কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে বিপুল পরিমাণ মানুষকে ভোট কেন্দ্রে যেতে হবে। এটাই পার্থক্য করে দেবে। যে জিতবে, যে হারবে। কিন্তু ভোটার টার্ন আউট, এটা খুব ইম্পর্ট্যান্ট। এখন এটা ভোটার টার্ন আউট যদি আপনার 70+ % কিংবা 80% হয়, তাহলে কিন্তু এটা একটা হিস্টোরিক ইলেকশন বলা যাবে। তো সেটা করার জন্য আপনার কী করতে হবে? ভোটারদেরকে আশ্বস্ত করতে হবে। সেই আশ্বস্ত করার মতো পরিবেশ কিন্তু এখনও নাই। তো আমি হোপফুল যেটা হয়তো সরকার করতে পারবে। নির্বাচনী আসন হচ্ছে নরসিংদী 3, নরসিংদী 2 যেখানে আপনি প্রার্থী হবেন। সেখানে বিএনপির একজন বর্ষিয়ান নেতা ডক্টর মঈন খান, তিনি দীর্ঘদিন ধরে সেখান থেকে নির্বাচন করছেন। সো ফিল্ডটা আসলে আপনি কতটা আশাবাদী জেতার ব্যাপারে? আমি যথেষ্ট আশাবাদী। এর কারণ হচ্ছে প্রচুর নতুন ভোটার এসেছে
এবং সর্বশেষ 2008 সালের পরে কিন্তু সুষ্ঠু নির্বাচন হয় নাই। ইন দ্য মিন টাইম ভোটারদের সাইকোলজি চেঞ্জ হয়েছে, অনেক কিছুই পরিবর্তন হয়েছে এবং আমি গত 1-1.5 বছরে এলাকায় নিয়মিত সময় দিয়ে মানুষের কাছে পরিচিত হয়েছি। মানুষ আমাকে পছন্দ করে এবং আমার ন্যাশনালি আমার কথাবার্তার কারণে জাতীয় পর্যায়ে আমি যে টক শো কিংবা অন্যান্য সেমিনারে কথা বলি, এগুলো মানুষ খুব পছন্দ করে এবং তারা আসলে নতুন নেতৃত্ব চায় এবং আমাকে বেশ বাহবা তারা দেয় বিভিন্ন কারণে বা এনকারেজ করে। ফলে এখানে অবশ্যই ডক্টর মঈন খান তিনি তো একজন অত্যন্ত সম্মানিত এবং অত্যন্ত মানে শক্ত প্রার্থী, এটা এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই, কারণ এটাই হবে আমাদের জন্য যে আপনি একজন খুব বড় প্রার্থী, অভিজ্ঞ প্রার্থী এবং যিনি অতীতে ওই আসন থেকে নির্বাচিত হয়ে এসছেন, তার সাথে প্রতিযোগিতা করতে পেরে যদি আমি দেখাতে পারি যে আমার জনসমর্থন আছে কিংবা আমি যদি জিতে আসি, তাহলে কিন্তু এটা একটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ধামাকার মতো ব্যাপার। তো সেটার জন্য আমি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করছি এবং আমি আশাবাদী যে ইতিবাচক ফলাফল পাবো। আমি একটু ওসমান হাদির ঘটনা আসতে যাচ্ছি, যেটা ভীষণ ভীষণ আমাদের জন্য মর্মাহত হওয়ার মতো ব্যাপার, যেরকম প্রকাশ্যে তাকে গুলি করা হয়েছে। অনেকেই বলছেন মানে দুইটা ব্যাপার আসলে, যেমন নির্বাচন কমিশনার যেমন বলেছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম আগেও ঘটেছে, সেটা নিয়ে আলোচনা সমালোচনা আছে। আবার অনেকেই বলছেন যে এটার সঙ্গে আসলে নির্বাচনের প্রার্থী হওয়ার সম্পর্ক নেই, বরং যারা পতিত শক্তি রয়েছে তাদের বিরুদ্ধের শক্তি হিসেবে আসলে ওসমান হাদির উপরে এই হামলা হয়েছে। এবং তারপরে যারা আসলে এই আন্দোলনের ফ্রন্টলাইনার ছিলেন তাদের সেফটি সিকিউরিটি নিয়েও কথা হয়েছে। সো এই ব্যাপারটাকে আসলে আপনি কিভাবে দেখেন যে এই শঙ্কার মধ্যেই কি আমাদের থাকতে হবে আদৌ? এখন পর্যন্ত তো আমরা শঙ্কিত, ভীত না, কিন্তু শঙ্কিত হওয়ার মতো যথেষ্ট কারণ তো আছে। কয়েকটা ব্যাপার এখানে। একটা হচ্ছে যদি আমি সিইসির যে বক্তব্যটার কথা আপনি বললেন, এটা অত্যন্ত গর্হিত মন্তব্য তিনি করেছেন এবং এটা মোটেও, যদি উনি এটাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করেন তাহলে উনি মোটেও এটা ঘটনাটার গুরুত্ব বা গ্র্যাভিটি বুঝতে পারছেন না। এটা মোটেও বিচ্ছিন্ন ঘটনা না এবং এটা আমরা পত্রপত্রিকার রিপোর্টে দেখতে পাচ্ছি যে এগুলো নিয়ে অনেক ধরনের রিপোর্ট হচ্ছে যে এটা লম্বা সময় ধরে, অন্তত মাস 2-1 ধরে পরিকল্পনা করে একটা সংগঠিত নেটওয়ার্ক এই কাজটা করেছে এবং সেখানে ওসমান হাদি একজন খুবই ভোকাল ব্যক্তি। জুলাই গণঅভ্যুত্থানের ফসল, জুলাই গণঅভ্যুত্থানের পরে এই জুলাইয়ের রাজনীতিটা যারা ক্যারি আউট করছিল খুব নিষ্ঠার সাথে, হাদি তাদের একজন, এটা তো তাকে অবশ্যই টার্গেট করেছে। এর পাশাপাশি হাদির আরেকটা বিশেষত্ব হচ্ছে হাদি কিন্তু কালচারাল জায়গাটা, যেমন আপনি জানেন যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে ওঠার পেছনে কালচারাল এবং ন্যারেটিভের একটা খুব বড় ভূমিকা আছে। ফলে হাদি সেই জায়গাটাতে হাত দিয়েছে যে কালচারাল একটা চেঞ্জ লাগবে। এই কাজটা সে নিরলসভাবে ইনকিলাব সেন্টার, যেখানে আপনিও গেছেন আমিও গেছি, এটা সে করে যাচ্ছিল। এটার সাথে যুক্ত হয়েছে আবার নির্বাচনী ইকুয়েশন। যখন হাদি ঢাকা 8-এর মতো একটা হেভিওয়েট আসন থেকে নির্বাচন করার কথা মানে ঘোষণা করলেন এবং তিনি ক্যাম্পেইনে নেমেছেন, মানুষের সাড়াও পাচ্ছেন ভালো, এটা তখন তাকে আরও সহজ টার্গেট করেছে বলে আমার ধারণা। কারণ এখানে আরেকজন হেভিওয়েট ক্যান্ডিডেট আছে বিএনপির। ফলে স্বাভাবিকভাবে যারা এই প্লটটা সাজিয়েছে তারা এটা মানে বিএনপি কাজটা করেছে কিংবা মির্জা আব্বাস সাহেব কাজটা করেছে এটা দেখাতে চেয়েছে, কারণ এটা সহজ দেখানোটা। যে কেউ প্রথম অনুমানই কিন্তু, এবং সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কিছু কথাবার্তাও এসেছে যেটা মির্জা আব্বাস সাহেব তোপের মুখে পড়েছেন যখন দেখতে গেলেন। হ্যাঁ, ফলে এটা খুব সহজ, মানে আপনি মনোযোগটা আরেক দিকে ঘুরিয়ে দেওয়াটা খুব সহজ। এই অনেকগুলো জিনিস মিলেই কিন্তু এই ঘটনাটা ঘটানোর চেষ্টা করা হয়েছে। যেটাই হোক, আমরা গণ অভ্যুত্থানের পরে যেটা আপনি বললেন যে অনেকেরই নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে, অনেক জুলাই আন্দোলনে যারা নানাভাবে, এমনকি আপনি যারাই ভূমিকা রাখছে, সোজা আলাপ, শুধু যে পলিটিশিয়ান তা না। এখন এটা কিভাবে ঠিক করা যাবে? এটাকে আলাদা করে আপনাকে নিরাপত্তা দিয়ে, আমাকে নিরাপত্তা দিয়ে, আরেকজনকে নিরাপত্তা দিয়ে এটা ঠিক করা একেবারেই সম্ভব না। এটা আসলে সার্বিক পরিস্থিতিকে মানে নিয়ন্ত্রণে আনতে হবে। এবং এই জন্য আমি মনে করি যে যেই ভুলগুলো হয়ে গেছে এই গণ অভ্যুত্থানের পরে, সরকার গঠনের ধরন থেকে শুরু করে সরকারের ভেতরে শুদ্ধি অভিযান, কারা বিগত রেজিমের প্রতি সিম্প্যাথাইজার, এগুলোকে চিহ্নিত না করা, এই যে কিছু স্ট্রিক্ট অ্যাকশন একটা সরকারকে নিতে হয়। ইভেন সার্ভার দোষার ধরেন যেভাবে অস্ত্র লুট করা হলো ওই সুযোগের মধ্যে, সেই অস্ত্রগুলো মানে উদ্ধার করার জন্য ওইরকম কিছু স্ট্রংকে আমরা দেখেছি, যারা আসলে মানে বর্ডার ক্রস করার যে কঠিন ওয়ে থাকাও দরকার ছিল, মানে ওই পাশ থেকে এই পাশে আসা বা এই পাশ থেকে ওই পাশে যাও, সেটাকে আমরা আরো শক্ত করেছি। ইভেন আমরা দেখেছি যাকে সন্দেহভাজন করা হচ্ছে যে হাদির উপর গুলি করার ব্যাপারে, তাকে কয়েক মাস আগে মানে ছাড় দেওয়া হলো হাইকোর্ট থেকে, জামিন দেওয়া হলো, তিনি আসামি ছিলেন সেই জায়গায়। তো এই ব্যাপারগুলোকে আমরা দায়ী করব না হাদির উপরে আক্রমণের জন্য বা অন্য যে কারোর উপর আক্রমণের জন্য? অবশ্যই দায়ী করতে হবে। এবং এই সরকারের সবচেয়ে ধারাবাহিকভাবে ব্যর্থ মন্ত্রণালয় হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবং ইতিপূর্বে আপনি দেখবেন যে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কখনোই কিন্তু ভালো হয় নাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি কনসিস্টেন্টলি খারাপের দিকে গেছে, যার একটা চূড়ান্ত আমি বলবো যে
আমরা দেখতে পেলাম এই হাদির ঘটনার ক্ষেত্রে যে ঢাকা আটের মতো একটা জায়গায়, ঢাকা আট মানে কি, ঢাকার একেবারে হার্টল্যান্ড কিন্তু এটা, মানে হার্টথ্রব জায়গাটা, এবং এখানে প্রকাশ্য দিবালোকে এই ঘটনাটা ঘটাতে পারলো। আমাদের সরকারের কাছে মানে বিগত সরকার সবচেয়ে অত্যাধুনিক মানে নজরদারি যন্ত্রপাতি নিয়ে এসেছে ইসরায়েল থেকে, বিভিন্ন দেশ থেকে। এগুলো কি কাজে ব্যবহার হচ্ছে? আপনি যদি মানে গোয়েন্দা তৎপরতার প্রধান উদ্দেশ্যই হচ্ছে আপনার ঘটনা ঠেকাতে হবে। ঘটনা ঘটে গেলে পুলিশ গিয়ে তদন্ত করবে, অ্যারেস্ট করবে, এইসব ঠিক আছে, কিন্তু ঘটনা ঠেকানোর দায়িত্ব বা আপনার ইনফরমেশনটা মানে যেটাকে বলে যে হুইসেল ব্লো, ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল করা, এটা কিন্তু গোয়েন্দাদের কাজ। তাহলে আমি যে কথা বলছি যে জামিন পেল, জামিন পাওয়ার পরে ঝটিকা মিছিলে অংশ নিয়েছে বেশ কয়েকবার আওয়ামী লীগের। ইনকিলাব সেন্টার কোথায়? এটা তো আর অজপাড়া গায়ে না, ইনকিলাব সেন্টারে ঢাকার বাংলা মোটরে, এবং হাদির সাথে এত ঘনিষ্ঠ হয়েছে, বেশ কিছুদিন ওখানে যাওয়া আসা করেছে। এগুলো গোয়েন্দারা নোটিশ করে নাই, এবং ঢাকা হাটে একজন হাদি যখন ক্যাম্পেইন করছে তখন এটা আননোটিস থাকবে, এটা কিন্তু বিশ্বাস্য না। ফলে পুরো ব্যাপারটা একটা ধূম্রজাল সৃষ্টি করেছে, এবং যদি নোটিশ তারা না করে থাকে তাহলে এটা সুস্পষ্ট ব্যর্থতা। এবং যে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে অনেক আগেই এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করা দরকার ছিল। তিনি যখন মানে আপনার সাংবাদিকরা প্রশ্ন করেছেন তাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে, তিনি বলেছেন আপনারা পেঁয়াজ নিয়ে কথা বলেন। বোঝা যাচ্ছে যে উনি পেঁয়াজ এবং আলুর ব্যাপারে বেশি ভালো জানেন। তো ওনার আসলে কৃষি মন্ত্রণালয় চালানো উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা 24 ঘন্টার প্রায় দায়িত্ব, আপনাকে যে কোনো মুহূর্তে রেসপন্স করতে হবে। যে কোনো মুহূর্তে দেশে একটা জরুরি পরিস্থিতি তৈরি হবে এবং আপনাকে জরুরিভাবে তাও আবার এরকম রেসপন্স করতে হবে। এবং তিনি হচ্ছেন এমবডিমেন্ট অফ ল এনফোর্সমেন্ট। ফলে সে কি মনোভাব, এটা কিন্তু প্রভাব পড়ে নিচ পর্যন্ত। এবং তার মধ্যে যদি একটা স্ট্রিক্ট ভাব দেখে যে না, আসামিরা ছাড়া পাবে না, আসামিরা আমরা আগেই ধরবো, তাহলে কিন্তু পুলিশ প্রশাসনও সেইভাবে তৎপর হবে। কিন্তু মানে আমি আমার এলাকার কথা জানি, নরসিংদী থেকে শুরু করে আপনার এই বেল্ট, আপনার হোম ডিস্ট্রিক্ট যেদিকে, নরসিংদী থেকে কিশোরগঞ্জ হয়ে ব্রাহ্মণবাড়িয়া, এই বেল্ট এটা হচ্ছে অপরাধের স্বর্গরাজ্য। এখানে প্রচুর অবৈধ অস্ত্র, প্রচুর মাদক, প্রচুর সন্ত্রাসী। তো এটা আপনি সাধারণ নাগরিক হিসেবে জানি, আর ওনারা জানেন না? অবশ্যই জানেন। তো এটা গত এক বছরে কোনো আপনি দৃশ্যমান কার্যকর কোনো পদক্ষেপ দেখেছেন যে এখান থেকে আপনার বড় ধরনের কোনো অভিযান যার মধ্যে দিয়ে আপনি সমস্ত অস্ত্রশস্ত্র মানে উদ্ধার করেছেন? সেটা কিন্তু করা যায়নি। দুটো উপায় এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হওয়ার জন্য। একটা হচ্ছে শীর্ষ সন্ত্রাসীদেরকে আইনের আওতায় আনতে হবে, যাদের বিরুদ্ধে অতীতে মামলা আছে এবং যারা আসলে মানুষের জন্য রিস্ক। আর দ্বিতীয়ত হচ্ছে অস্ত্র যেগুলো মানে উন্মুক্ত পর্যায়ে আছে, প্রচুর অস্ত্র এলাকাগুলোতে ঢুকছে, এগুলোকে আপনার পুলিশের আওতায় আনতে হবে। এই দুটো যদি করা যায় তাহলে আপনার ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। আর যদি না করা যায় তাহলে কিন্তু এই ধরনের দুঃখজনক ঘটনা আবারও ঘটবে, এরকম আশঙ্কা করা যায়। সো সারওয়ার তো স্যার, আমরা তো আসলে এমন একটা মানে ইনক্লুসিভ সমাজ চেয়েছিলাম যেখানে মানুষ তাদের মানে কথাগুলো মন খুলে বলতে পারবেন আসলে। কিন্তু আমরা বিগত সময়ে এমনও দেখেছি অনেকে আবার এমন সব দোষ ঢাকার মতো কথা বলেছেন যেগুলো আসলে মানে কি বলবো, বিগত অনেক সময়কে বৈধতা দেয়। যাই হোক, আমি সেই মানে বিচার বিবেচনায় যেতে চাচ্ছি না, তবে বিচার বিবেচনায় যাওয়ার পরিবেশ তৈরি হয়েছে বাংলাদেশে সাংবাদিক আনিস আলমগীরকে যখন টিভিতে নিয়ে যাওয়া হলো এবং তিনি সহ আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হলো যে আসলে তারা মানে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন এই ভেবে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে একটা সমাজ আসলে বলছেন যে এটা তো বিগত সরকার যেরকম করেছে সেরকমই ঘটনা হচ্ছে, যে বাক স্বাধীনতা দেওয়া হচ্ছে না, তারা একটুখানি আওয়ামী লীগের পছন্দ হয় এরকম কথা তারা বলছেন বলে তাকে পুলিশে নেওয়া হলো। এবং এটাও আসলে বাক স্বাধীনতা বন্ধ করার একটা স্বৈরাচারী পন্থা, তাকে আবার জেলে নেওয়া হলো। তো এটা এই সময় আর ওই সময়ের মধ্যে কোনো পার্থক্য নেই। এই ব্যাপারে আপনার মতামত কি? এখানে দুটো জিনিস। একটা হচ্ছে যারা বলছেন যে এটা আওয়ামী লীগ আমলের মতোই ঘটনা, আমি এর সাথে একমত হব না। কারণ হচ্ছে যে আনিস আলমগীর যে ধরনের কথাবার্তা বলেছেন গত জুলাই এবং এই কনসিস্টেন্টলি টানা গত এক বছর, এটা ঠিক বাক স্বাধীনতার মধ্যে পড়বে কিনা সন্দেহ। কারণ আপনি বলছেন যে একসময় ডক্টর ইউনূসের বাসায় হামলা হবে, একসময় জুলাই যোদ্ধাদের বাসায় হামলা হবে, এগুলো কিন্তু ইনস্টিগেট করা। ফলে যে কোনো দেশে এগুলোর ক্ষেত্রে অন্তত সতর্ক করার মতো নজির পাওয়া যাবে। বাট এটা বলার পরে আমি বলবো যে তাকে অ্যারেস্ট করা এটা আবার অতিরিক্ত, এটা কোনো দরকার ছিল না। তাকে সতর্ক করলেই চলতো বলে আমি মনে করি। এবং তার কথাবার্তাগুলো তো তাকে আরও বেশি বলতে দিলে তার যে অসংলগ্ন অপ্রাসঙ্গিক কথাবার্তা এবং জুলাইয়ের বিরুদ্ধে
বা বাংলাদেশের বিরুদ্ধে তার যে কথাবার্তাগুলো যাচ্ছে সেটা খুব এক্সপোজড হয় তাকে কথা বলতে দিলেই। ফলে এই ধরনের ব্যক্তিকে গুরুত্বপূর্ণ করে তোলা হয় এই অ্যারেস্টের মতো ঘটনার মধ্যে দিয়ে, এবং খুব সুনির্দিষ্ট চার্জ কিন্তু এখানে নাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাকে বাক স্বাধীনতার ফ্রেমে ফেলতে আমি মানে নিরুৎসাহিত করবো। এটা বাক স্বাধীনতার মধ্যে পড়ে না, কারণ আপনি পৃথিবীর যে কোনো জায়গায় আপনি যদি কারোর বিরুদ্ধে ইনস্টিগেট করেন, কাউকে ভিলিফাই করেন, এবং যেভাবে জুলাইকে উনি বিতর্কিত করেছেন কিংবা বলেছেন যে এরকম অমুক অমুকের বাসাও ভাঙচুর হবে, হ্যাঁ, কিংবা আওয়ামী লীগকে উনি যেভাবে ভিকটিম হিসেবে দেখিয়েছেন, এবং এরকমও ওনার সাথে আমি টকশোতে ছিলাম, উনি প্রকাশ্যে বলেছেন যে এই যে জুলাইয়ের গণহত্যা যে আওয়ামী লীগ করেছে তো কোনো প্রমাণ নাই, কোথায় আপনি প্রমাণ পাচ্ছেন? এগুলো কিন্তু উনি প্রকাশ্যে বলেছেন। এগুলো কিন্তু বাক স্বাধীনতার মধ্যে পড়ে না। বাট একটা গণতান্ত্রিক সমাজে এগুলো, সেই সমাজের ম্যাচুরিটি হচ্ছে যে আপনি কীভাবে এই ধরনের হেট স্পিচকে হ্যান্ডেল করবেন, এটাও একটা আপনার ম্যাচুরিটির পরিচায়ক। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাকে অহেতুক আরও ইম্পর্টেন্ট না করে তুলে তাকে আসলে অপ্রাসঙ্গিক করে তোলাটাই ভালো কাজ হতো। তবে যিনি অনেক বেশি মানে ইম্পর্ট্যান্ট একটা দেশের জন্য, তার একটা কথা বলতে চাই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বাংলাদেশের মহান বিজয় দিবস 16ই ডিসেম্বরে তিনি বলেছেন যে এটি আসলে ভারতের বিজয় দিবস হিসেবে তিনি উল্লেখ করেছেন এবং ভারতীয় সেনাদের শুভেচ্ছা জানিয়েছেন। কোথাও আমাদের বাংলাদেশের নাম উল্লেখ পর্যন্ত তিনি করেনি, তার যে সামাজিক যোগাযোগ মাধ্যমের বার্তা ছিল। এটা তো অফকোর্স আমাদের জন্য একটা ইতিহাস বিকৃতি এবং আমাদের দেশের মানুষের আত্মত্যাগকে খাটো করে দেখা। সো এটা আসলে কি কূটনৈতিক বার্তা দেয়, এবং আমাদের থেকে আসলে পররাষ্ট্র নীতির জায়গা থেকে আমাদের আসলে কোনো পদক্ষেপ নেওয়া দরকার কিনা এই বিষয়ে আপনি কি মনে? না, এটা নরেন্দ্র মোদী উনি প্রথম ব্যক্তি সেরকম না, এটা ভারতের কনসিস্টেন্ট পজিশন। কিন্তু একটা প্রধানমন্ত্রী যখন বলেন তখন ডেফিনেটলি এটা ইট ম্যাটার্স, এবং এটা খুব দুঃখজনক। এবং ভারত যে বাংলাদেশকে মানতে পারে না, ভারতের বাংলাদেশ নিয়ে ডিলেমা কিন্তু তাদের এই বক্তব্যের মধ্য দিয়ে চলে আসে। ফলে এইটা ভারত হচ্ছে মানে পরিষ্কারভাবে ইতিহাস বিকৃতি করেছে, এটা আমরা সবাই বুঝি, এটা নিয়ে আর খুব বেশি বলার কিছু নাই। কিন্তু আমাদের করণীয় কি? আমরা যে এটাকে মানে আন্তর্জাতিক পর্যায়ে আমরা কিন্তু আমাদের মুক্তিযুদ্ধটাকে আন্তর্জাতিকভাবে স্টাবলিশ করতে পারি নাই। মানে আমি বলবো যে কারণ হচ্ছে এটা নিয়ে আমাদের দেশের ভিতরে অনেক রাজনীতি হয়েছে, কিন্তু এই যে এখানে 71 একটা জেনোসাইড হয়েছে, এটাও কিন্তু আমরা বহির্বিশ্বকে খুব বেশি বোঝাতে পারি নাই। কিংবা এই যে ভারত যে এটাকে নিয়ে আমাদেরকে, যে কোনো দেশে যখন যুদ্ধ লাগে তখন পার্শ্ববর্তী দেশ সেই দেশের পাশে দাঁড়ায়, এটা কোনো নতুন কোনো ঘটনা না। কিন্তু এটাকে নিয়ে আপনি পরবর্তীতে বারবার, আমি আপনাকে একটা হেল্প করলাম এবং আমি আপনাকে সারা জীবন এটার জন্য বলতে থাকবো, আপনি সব আনডিউ সব সুবিধা আপনার কাছে পেতে চাইবো, এটা কিন্তু হয় না। কিন্তু ভারত বারবার এটা করেছে, এবং সেইটা আমরা আসলে জাতিসংঘ বলেন বা আন্তর্জাতিক যে সমস্ত ফোরাম আছে সেখানে তুলতে পারি না। আমাদের এখানে সুস্পষ্ট কূটনৈতিক ব্যর্থতা আছে। এমনকি আপনি দেখবেন যে পশ্চিমের সব গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোতে মানে সাউথ এশিয়ান স্টাডিজ হয়ে গেছে আসলে কার্যত ইন্ডিয়ান স্টাডিজ। সেখানে বাংলাদেশের ইতিহাস চর্চা হয় না, বা আমাদের সে ধরনের ভালো মানের কোনো স্কলারও নাই যারা একটা এখন পর্যন্ত একটা যে কোনো বৈশ্বিক মানের একটা প্রকাশনা থেকে একটা সেমিনাল কোনো বই লিখবে মানে মুক্তিযুদ্ধ নিয়ে। দেখেন পাকিস্তানের লোক দুজন পর্যন্ত লিখে ফেলছে, আনাম জাকারিয়া একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ রাইটার, এবং তিনি ওরাল হিস্ট্রি, তিনটা দেশের যে ন্যারেটিভগুলোর মধ্যে সমস্যা কোথায় এবং আসলে পিপলস সত্য ইতিহাস কোনটা সেটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। আমাদের তরফ থেকে কিন্তু এরকম ভালো মানের বই নাই। এমনকি আমাদের এখানে ব্যর্থতাটা এত প্রকট যে ধরেন সবচেয়ে বাংলায় সবচেয়ে ভালো বই, সেমিনাল বইটা এখনও পর্যন্ত মইদুল হাসানের যে মূলধারা 71, আমরা এটাও এখনও পর্যন্ত ইংরেজিতে ট্রান্সলেট করার কথা ভাবতে পারি নাই। তো এই সমস্ত জায়গায় আমরা ভীষণ পিছিয়ে আছি, এবং সেটা শিকার মানে সুযোগ অবশ্যই ভারত নিচ্ছে। কারণ আপনার তো ভারত যখন এগুলো ডিস্টর্টেড ন্যারেশনটা তো ইংরেজি ল্যাঙ্গুয়েজে দিচ্ছে, আপনি তো পাল্টা ইংরেজি ল্যাঙ্গুয়েজের ট্রু হিস্ট্রিটা তুলে ধরতে পারছেন না। মইদুল হাসানের বইটা কিন্তু যথেষ্ট পরিমাণ রিচ ইন টার্মস অফ ডকুমেন্টস এবং রেফারেন্স। তো সেইটাও যদি বহির্বিশ্বের সামনে থাকতো তাহলেও কিন্তু আপনি অনেক দূর পর্যন্ত বলতে যাচ্ছেন পারতেন যে না, ভারত এখানে মিথ্যাচার করছে। কিন্তু সেটা আমাদের এখনও পর্যন্ত কোনো উদ্যোগ দেখা যায় নাই। এবং গত 15 বছর আওয়ামী লীগ তো স্বাভাবিকভাবে আপনি জানেন যে ইতিহাসটাকে এমনভাবে বিকৃতি করেছে নিজেদের স্বার্থে, জাতীয় ইতিহাস তৈরি করার কথা তারা ভাবতেই পারেনি। ফলে আমাদের ন্যাশনাল হিস্টোরিক্যাল কোনো প্রজেক্ট, এই সরকার কি কোনো ব্যবস্থা নিয়েছে আমরা দেখলাম না। এটা খুব দুঃখজনক। সরকার অন্তত উচিত ছিল, ফরেন মিনিস্ট্রি অন্তত ইংরেজিতে একটা এটার প্রতিবাদ জানিয়ে একটা বলতে পারতো যে এটা একটা মানে ডিস্টর্টেড হিস্ট্রি। কারণ ভারতের সাথে কিন্তু পাকিস্তানের যুদ্ধ হয়েছে 71 সালে, সেটা হচ্ছে 3 ডিসেম্বর থেকে তাদের একটা যুদ্ধ আছে, কিন্তু সেটা তো আমাদের যুদ্ধের বাই প্রোডাক্ট। কিন্তু ভারত যেটা উল্টো বলার চেষ্টা করে যে তাদের আর পাকিস্তানের যুদ্ধের বাই প্রোডাক্ট হচ্ছে বাংলাদেশ, উল্টোটাই। ফলে আমরা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় এটা বলতে পারতো, এটা একেবারে চাক্ষুষ দেখিয়ে দিতে পারতো যে যুদ্ধটা আমাদের শুরু হয়েছিল,
আমরা শরণার্থীরা ভারতে যেহেতু আশ্রয় নিয়েছিলাম, ফলে পাকিস্তান ভারতে আক্রমণ করেছে এবং সে ভারত এখানে যুক্ত হয়েছে। তার আগেই আমরা গেরিলা ওয়ারফেয়ার কিন্তু চালিয়ে যাচ্ছিলাম। আমাদের যারা গেরিলা যোদ্ধা তারা কি ভারতের আশায় বসেছিল? আমাদের এখানে বাংলাদেশে অসংখ্য জায়গায় আপনি যে অঞ্চলের মেয়ে সে অঞ্চল, আমাদের অঞ্চল, এখানে প্রচুর মুক্তাঞ্চল হয়েছে, প্রচুর নিজস্ব শক্তির বলে ঘাঁটি নানা সময় নানা অঞ্চল আসলে মুক্তাঞ্চল মানে গঠন করেছে এবং মুক্তিযোদ্ধারা নিজেদের মতো করে যুদ্ধ করার চেষ্টা করেছেন বা করেছেন। এবং ভারত একটা পর্যায়ে এসে যখন তার টেরিটরি আক্রান্ত হয়েছে ডিসেম্বর মাসে একেবারে চূড়ান্ত পর্যায়ে, তখন অলরেডি আমাদের মুক্তিবাহিনী পাকিস্তানের মানে নাভিশ্বাস তৈরি করে ফেলেছে। তখন হচ্ছে আপনার এই মানে ভারত এই যুদ্ধে জড়িত হয়েছে। এবং আপনি যদি একটু ডিপলি পড়েন আপনি দেখবেন যে এমনকি 14 ডিসেম্বর পর্যন্ত ভারতের আসলে এখানে মানে আত্মসমর্পণ করানো বা এরকম কিছুর কিন্তু পরিকল্পনা ছিল না। তাদের কনভেনশনাল আর্মির এই ধরনের কোনো পরিকল্পনা ছিল না। কিন্তু পরবর্তীতে ঘটনাপ্রবাহ এমন দিকে যায় যখন আমাদের মুক্তিযোদ্ধারা বিভিন্ন জায়গা থেকে, টাঙ্গাইল থেকে, বিভিন্ন জায়গা থেকে ঢাকাকে ঘেরাও করতে থাকে আস্তে আস্তে, তখন তাদের এটা ছাড়া উপায় ছিল না। ফলে অবশ্যই এটা আমাদের জনযুদ্ধ, অবশ্যই এটা আমাদের মুক্তিযুদ্ধ। আপনি বলতে পারেন যে এটা প্রিম্যাচিওর এবং এটা মানে পুরোপুরি পেকে ওঠার আগে, যেমন ভিয়েতনাম আমেরিকার যে যুদ্ধের কথা আমরা জানি, 15 বছর হয়েছে একটা যুদ্ধ। তো আমাদের হচ্ছে সেটা 9 মাসে মানে অল্প সময়ের মধ্যে বিরাট ক্ষয়ক্ষতি সহকারে আমরা একটা করে দেশ স্বাধীন হয়েছি। সেখানে ভারতের ভূমিকা আছে, কিন্তু তাদের যুদ্ধ এটা বলাটা একেবারেই ইতিহাসে বিকৃতি। কিন্তু সেটা আমাদের তরফ থেকে কোনো গুড রেসপন্স কিংবা বিশ্ববাসীকে জানানোর মতো কোনো রেসপন্স আমরা এখনও করতে পারি নাই। সো আপনারা যখন রাজনীতিতে আসলেন তখন আসলে বারবার নতুন মানে রাজনৈতিক বন্দোবস্তর কথা আপনারা বলেছেন এবং ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। মানে নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি সবকিছু নতুন হবে, কিন্তু এই বাস্তব সময়ে আমরা রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু যদি বলি ওই আওয়ামী লীগ, ওই কি বলে -4 হচ্ছে কিনা, আবার সেই জামাত 1971, এইগুলোকে নিয়েই আসলে মানে কেন্দ্রীভূত হচ্ছে। আপনার কি মনে হয় যে আমরা আসলে অদূর ভবিষ্যতে এটা থেকে বের হতে পারবো? আমরা বাংলাদেশ পন্থা সকলেই বাংলাদেশপন্থী হয়ে কাজ করতে পারবো? কারণ একটা স্বাধীন রাষ্ট্রে কোন রাজনৈতিক দল অন্য দেশের হয়ে টান টেনে কথা বলছেন, সেটা ভারত হোক পাকিস্তান হোক, সেটা তো আসলে কখনোই কাম্য না। হ্যাঁ, এখন নতুন রাজনীতিটা এটা আকাঙ্ক্ষা, কিন্তু এটা যে এক ধাক্কায় হয়ে যাবে কিংবা রাতারাতি হয়ে যাবে ব্যাপারটা সেরকম না। মানে এখানে পুরনো যে প্লেয়াররা আছে তারা ডেফিনেটলি চাইবে যে আগের অবস্থাটা কোনো না কোনো ফর্মে বলবৎ রাখতে। আবার নতুন মানে বন্দোবস্ত যারা কায়েম করতে চায় তাদের একটা ফাইটটা হচ্ছে এটাকে কতটুকু ব্যাকফুটে নেওয়া যায়। ফলে এই সংগ্রামটা চলতে থাকবে এবং আপনার এখানে কোনো শর্টকাট নাই। এটা আরও আপনার অন্তত পৃথিবীর বিভিন্ন দেশ ইতিহাসে দেখা যায় যে এই ধরনের বড় রাপচারে পরে একটা লম্বা সময় নেয় কিন্তু স্টেবিলিটির। তো সেই ক্ষেত্রে আমাদেরও সময় লাগবে, কিন্তু সেখানে সবার আপনি যেটা বলেছেন এটা খুব ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা দলের নিজ নিজ রাজনীতির বাইরে জাতীয় স্বার্থটাকে, অভিন্ন জাতীয় স্বার্থটাকে চিহ্নিত করতে পারা জরুরি। যে এই জায়গাগুলোকে আমরা বিয়ন্ড পলিটিক্স রাখবো, এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট, এই ন্যাশনাল ইন্টারেস্টের সাপেক্ষে আমরা সবাই এক হয়ে যাব। এটা খুব জরুরি। এবং আমি এটা অনেকবার বলেছি যে আপনি দেখবেন 2019-এর চিলিতে যখন গণঅভ্যুত্থান ঘটেছে, প্রত্যেকটা রাজনৈতিক দল এবং সামাজিক রাজনৈতিক শক্তি তারা কিন্তু এক পাতার একটা এগ্রিমেন্ট এসছে, 7-8টা পয়েন্ট, যে আমরা মানে এগুলো আমাদের মানে করতে চাই, এগুলো আমরা করব না। এই অ্যাগ্রিমেন্টটা আমাদের দেশে কিন্তু হয় নাই। ফলে না হওয়ার কারণে আমরা পাওয়ার পলিটিক্সে, মানে পাওয়ার গ্র্যাবিং পলিটিক্স, প্রত্যেকটা দল নিজের ইনফ্লুয়েন্স বাড়ানো, নিজেকে আরও শক্তিশালী করা, এগুলোর মধ্যে ঢুকে যাওয়ার কারণে আপনার মানে তিক্ততা তৈরি হয়েছে, ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এটা কাম্য ছিল না। এখন আসলে রিয়েল লাইফ বা রিয়েল পলিটিক্স এরকমই, এর মধ্যে থেকে আপনাকে আগাতে হবে। কিন্তু কিছু মানুষকে, কিছু দলকে, কিছু শক্তিকে সবসময় নতুন রাজনীতি শেপ করার কথা বলে যেতে হবে, নতুন রাজনীতি করে দেখাতে হবে, এবং সেখানে অনেক আপস অ্যান্ড ডাউনস থাকবে। কিন্তু আমি মনে করি একটা সমাজ তো আসলে যদি কিনা আপনি পুরো সমাজটাকে প্যাকেট করে বঙ্গোপসাগরে ফেলে দেন তাহলে আলাদা ব্যাপার, কিন্তু যদি সেই সমাজকে টিকে থাকতে হয় তাকে কিন্তু তার অভিমুখটা বের করতেই হবে এবং সে এটা করেই যাবে। এবং এর মধ্যে অনেক ধরনের ঘটনা ঘটবে, অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটবে, কিন্তু এই অগ্রগতিটা আসলে থামানো সম্ভব হবে না। জনাব তারেক রহমান দেশে আছেন, আপনার কি মনে হয় যে দেশের রাজনীতি নতুন উদ্দীপনা পাবে, অথবা আপনাদের সাথে বিএনপির সম্পর্কের একটা অন্যরকম আলোচনা হতে পারে? কি ভাবছেন? হ্যাঁ, দুটো জিনিস এখানে। একটা হচ্ছে যে উদ্দীপনা অবশ্যই বিএনপির দলের নেতাকর্মীদের মধ্যে একটা উদ্দীপনা তৈরি হবে, তারা গত 1 বছর ধরে অপেক্ষা করেছে। ফলে এটা অবশ্যই বিএনপিকে চাঙ্গা করবে এবং এটা দেশের জন্য দরকার। একটা দলের প্রধান তিনি না থাকলে কিন্তু অন্যান্য দলের তাদের সাথে কার সাথে ডিল করা হবে, এটা নিয়ে একটা সমস্যায় পড়ে। মানে দলের প্রধানের অনুপস্থিতিতে কার সাথে কথাটা আসলে দলের সাথে কথা বলা হচ্ছে, এটা নিয়ে একটা সমস্যা তৈরি হয়। ফলে অবশ্যই আমাদের সাথে তাদের যে যোগাযোগ এটা আরও বেটার হবে। কিন্তু
এখানে অনেকগুলো প্রশ্ন আছে। সংস্কার নিয়ে বিএনপির অবস্থানটা কি হবে, এই বোঝাপড়াটা করতে হবে। জাতীয় পার্টি নিয়ে বিএনপি কি ভাবছে, এইটাও কিন্তু গুঞ্জন আছে যে বিএনপি চায় আসলে জাতীয় পার্টিকে জায়গা করে দিতে। হ্যাঁ, তো সেটা যদি হয় তখন আমাদের কিন্তু এটার ব্যাপারে বেশ ঘোরতর আপত্তি আছে। ফলে এই জিনিসগুলো মিললে তাহলে অবশ্যই, এবং সুর মিললে অবশ্যই হতে পারে, সেটা আমি না করবো না, কিন্তু এখন অনেক পথটা আরেকটু জটিল। জটিল পথের কথা নিশ্চয়ই পরবর্তী শুনতে পারবো। আজকের মতো শেষ করতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন। রাজনীতি আসলে জটিল বিষয়, আবার ব্যাপারটা খুব সহজ। সকলেই বাংলাদেশের ভালো করতে চান, দায়িত্বে যেতে চান। সো এই দায়িত্বে আবার আমরা জনগণরা কাকে পাঠাবো, সেই ব্যাপারটা আসলে আমাদের ভেবে চিন্তে বুঝে শুনে নিতে হবে, এবং সেই বোঝা শোনার পরিবেশটা যাতে থাকে, এই প্রত্যাশায় একটি সুষ্ঠু নির্বাচনের দিকে তাকিয়ে আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে। থ্যাংক ইউ।